খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বুধবারে অ্যাকাউন্টে ঢুকে গেল ৩,০০০ টাকা। মুখে মুখে চওড়া হাসি, খুশিতে শেষমেশ কি করে বসলেন সিঙ্গুরের মহিলারা। তৃণমূলের যুদ্ধধান দুই শিবিরকে মেলালেন শুভেন্দু। প্রশাসনিক বৈঠকে ববি কুণালের সঙ্গেই নবান্নে হাজির ঋতব্রত সন্দীপন। মঙ্গলবার মমতার পাশে ছিলেন। ২৪ ঘন্টার মধ্যে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির কুণাল, ফিরহাদ, নয়না। কলকাতা পুলিশের ৪,০০০ কনস্টেবল নিয়োগ। পুজোর আগেই চাকরির বিরাট সুযোগ। আর কি ঘোষণা মুখ্যমন্ত্রীর। মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ। নবান্নের পর হাতছাড়া হলো কলকাতা পুরসভাও। কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের ৩ জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা। শ্লীলতাহানি, মহিলাকে মারধর, বাড়ি দখলের অভিযোগ। গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। দামি বিছানা থেকে এসি, বিনোদন আর স্বাচ্ছন্দ্যের ভরপুর ব্যবস্থা। সুরেন্দ্রনাথ কলেজে হদিশ মিলল বিলাসবহুল দুটি ঘরের। বাড়িতে মজুদ বহু ত্রাণ সামগ্রী। খুঁজতে গিয়েও অস্ত্র পেল পুলিশ। কুলতলিতে ধৃত তৃণমূল নেতা। সন্দেশখালীতেও ধরপাকড়। মা ক্যান্টিনের নাম বদলের সিদ্ধান্ত রাজ্যের। কি নাম রাখা হলো, কোন ঠিকানায় পাবেন ৫ টাকায় মাছ ভাত, জানুন নতুন নাম। বিদ্রোহীদের বয়ানের সভানেত্রী মমতাই। বিধানসভায় ঋতব্রতকে দলনেতা চেয়ে স্পিকারকে চিঠি দিলেন তৃণমূলের ৫৮ বিধায়ক। দিল্লির হোটেলে বিধ্বংসী আগুন। বিদেশি নাগরিক সহ অন্তত ২১ জনের মর্মান্তিক মৃত্যু। চোখে জল মোদির। শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। টাকার পর সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে মিলল আগ্নেয়াস্ত্র। ২ তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা পুলিশের। আর সিআইডি নয়, অভিষেকের বাড়িতে সমন হাতে দাঁড়িয়ে ইডি। এবার কোন দুর্নীতির তদন্ত। একই খেলা চলছে, রেফারি আম্পায়ার বদলেছে। মমতাকে খোঁচা দিয়ে তৃণমূল কর্মীদের জন্য দরজা খুললেন অধীর। দল ভাঙছে বিধানসভায়। কালীঘাটে চন্দ্রিমা, কুণালের সঙ্গে আলোচনা মমতার। হাতে কাগজ নিয়ে হাজির অভিষেকও। শুভেন্দুর জমানায় নতুন নামে মমতার মা ক্যান্টিন। পশ্চিমবঙ্গ দিবসের তারিখ বদল ঘোষণা করলেন দিলীপ অগ্নিমিত্রা। মোথাবাড়ি কাণ্ডে ৪টি মামলায় ৩১ জনের বিরুদ্ধে চার্জশিট দিল এনআইএ। 2টি মামলায় নাম রইল মূলচক্রী মোফাক্কেরুলের। ফিল আপ করতে হবে না ফর্ম, এমনিই ঢুকবে টাকা। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা। ঋতব্রতই বিরোধী দলনেতা, স্বীকৃতি স্পিকারের। মমতার হাত থেকে দলের রাশ নিল আসল তৃণমূল। সরকারি ভুলে খাতা কলমে মৃত। নিজেকে বাঁচাতে ৬ মাস ধরে দপ্তরে ঘুরছেন প্রতিবন্ধী বৃদ্ধ। বিজেপি নেতাদের খুনের ছক। তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে বোমা। ধৃত পঞ্চায়েতের উপপ্রধান। প্রশাসনিক বৈঠকে কুণাল ঘোষ। হকার উচ্ছেদ আটকাতে আর্জি মুখ্যমন্ত্রীর কাছে। কি বললেন শুভেন্দু। মমতা ভালো, অভিষেক খারাপ। দল ভাঙার পরই ঘুরিয়ে যুবরাজের বহিষ্কার চাইছেন ঋতব্রতরা। চালু হলো যুবশক্তির পোর্টাল। জুন মাসে কি মিলবে করকরে ৩,০০০ টাকা বেকার ভাতা। বাড়িতে ঢুকে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ। পালিয়ে সারারাত গাছে চড়ে প্রাণ বাঁচালেন এক কর্মী। ডুবন্ত তরণী ছাড়ছেন তারকারা। পালাবদল ঘটতেই মমতার পাশ থেকে সরলেন টলিপাড়ার সুবিধাবাদী সেরেবলা। ব্যতিক্রম কারা। কেউ ছিলেন মন্ত্রী, কেউ ৩ বারের বিধায়ক। যাদের উপর ভরসা করতেন মমতাকে ধাক্কা দিলেন সেই আস্থাভাজনরাই। অস্ত্র মজুদ থেকে মাদক পাচার। তৃণমূলের গুণধর কাউন্সিলরকে দড়ি পরিয়ে হাঁটালো পুলিশ। সিপিএম নেতার গাড়ি চালাতেন। তৃণমূলে যোগ দিয়েই রাজপ্রাসাদের মালিক। গ্রেপ্তার করতে পারে সিআইডি। বিধানসভায় সই জাল মামলায় রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে অভিষেক। শুক্রের শুনানি। ২১শে হারের পর তৃণমূলের ডাকে সাড়া দেননি। পরিচারিকার অতীত পিছনে ফেলে কলিতা এখন মন্ত্রী। মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা। ধর্মতলার শ্রী ফেরাতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন শ্রমিকের। হকার উচ্ছেদ নিয়ে দ্বিমত বিজেপির অন্দরে। বিধানসভায় ভাঙল পরিষদীয় দল। রাজ্যে দলীয় সব কমিটি ভেঙে দিল তৃণমূল। সংগঠন কার হাতে থাকবে, তুঙ্গে জল্পনা। হাসপাতালে যাওয়ার পথে পুলিশ ভ্যান থেকে ঝাঁপ। মুর্শিদাবাদে পগার পার কুখ্যাত আসামি। পয়লা বৈশাখ নয়, এবার ২০ জুন পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা দিলীপ ঘোষের। তৃণমূল নেতাদের বাড়িতে রাখা ত্রাণ সামগ্রী, অস্ত্র। রাজ্য জুড়ে ধরপাকড়। কুলতলি, সন্দেশখালীতে ধৃত তৃণমূল নেতারা। দীর্ঘ টানাপোড়েনের পর খুলছে পথ। ফের চালু হচ্ছে বাংলার ১০০ দিনের কাজ। তৃণমূলে বড় ভাঙন। বিরোধী দলনেতা হয়েই অভিষেককে নিশানা ঋতব্রতর। মমতাকেই চাইছেন পরামর্শদাতা। সুরেন্দ্রনাথের ৪ তলা নিয়েও এবার অভিযোগ। কি চলতো সেখানে, কলেজের আর কোন দুর্নীতি সামনে এলো। অভিষেকের বাড়িতে অবৈধ অংশ কোনটি, ৭ দিনে দিতে হবে রিপোর্ট। হাইকোর্ট নির্দেশ দিল কলকাতা পুরসভাকে। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে তারকেশ্বরে প্রধানমন্ত্রী মোদী। রাজ্য জুড়ে মেগা কর্মসূচির ব্লু প্রিন্ট বিজেপির।
7 দিন অন্তর তালিকা সংশোধন, কেন নতুন ফর্ম, অন্নপূর্ণা যোজনা নিয়ে সবটা জানালেন মুখ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবর। আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বুধবারেই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকলো অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতেই সিঙ্গুরে আবির খেলেন মহিলারা। রাজ্যের সিঙ্গুর ব্লকে ওই প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক ডক্টর অরূপ কুমার দাস ও বিডিও সৌভিক ঘোষাল। এদিন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মহিলাদের 3000 টাকা ঢুকতেই আনন্দে মহিলারা। ব্লক অফিস চত্বরে গেরুয়া আবির খেলে মহিলারা, হাসি ফুটে ওঠে মহিলাদের চোখে মুখে। একে অপরকে খাওয়ানোর পালা চলে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে উপভোক্তারা বলেন, ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ সেটা বাস্তবায়িত হয়েছে। সংসারে অনেকটাই সুরাহা হবে। প্রসঙ্গত গতকাল বুধবার থেকেই সূচনা হলো অন্নপূর্ণা যোজনার আওতায় মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন। কলকাতায় আনুষ্ঠানিকভাবে তার সূচনা করা হলো। এদিন রাজ্যের প্রতিটি জেলায় ভার্চুয়ালি অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে। উত্তর 24 পরগনার হাবড়া 1 নম্বর বিডিও অফিসে কন্যাশ্রী হলে 100 জন উপভোক্তার হাতে এদিন জেলা শাসকের উপস্থিতিতে অন্নপূর্ণা যোজনার সার্টিফিকেট, শুভেচ্ছা স্বরূপ গোলাপ ফুল তুলে দেওয়া হলো। এদিন থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থাও করা হলো প্রশাসনের তরফে। এছাড়া বিভিন্ন ব্লক ও পৌরসভা স্তরেও এই কর্মসূচি করা হয়েছে। সেখানেও একইভাবে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখানোরও ব্যবস্থা করা হয়। রাজ্যের দলের সমস্ত কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল। দলে ভাঙন সম্ভাবনা রুখতেই তৃণমূল নেতৃত্ব এই কৌশলী পদক্ষেপ করলেন কিনা তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। রাজ্যের দলের সমস্ত কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল। দলে ভাঙন সম্ভাবনা রুখতেই তৃণমূল নেতৃত্ব এই কৌশলী পদক্ষেপ করলেন কিনা তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন নির্বাচনী দলের শোচনীয় পরাজয় এবং তারপরেই ভাঙন সম্ভাবনার আবহে দলীয় সংগঠনকে নতুন করে সাজাতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে তৃণমূলের তরফে জানানো হয়, সবকিছু যত্ন সহকারে বিচার বিবেচনা করার পর পশ্চিমবঙ্গের দলের সমস্ত কমিটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই পোস্টে লেখা হয়েছে, সংগঠনের প্রতিটি স্তরে দল নিবিড় পর্যালোচনা, সাংগঠনিক মূল্যায়নের পথে হাঁটবে। তার ভিত্তিতে সাংগঠনিক কাঠামো নতুন করে সাজানো হবে এবং পরবর্তী প্রক্রিয়া জানানো হবে। দলবিরোধী কাজের অভিযোগ গত সোমবার তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে। তারা যে নবান্নের বৈঠকে থাকবেন তা জানা ছিল। সঙ্গে হাজির কুণাল ববিরাও। বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পথেই হাঁটলেন ফিরাদ হাকিম, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়রা। বুধবার নবান্নে গিয়ে তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন। নবান্নের সভাঘরে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলার প্রশাসনিক বৈঠক আয়োজিত হয়েছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা যে ওই বৈঠকে যোগ দেবেন তা আগে থেকেই জানা ছিল। তবে কুণাল ফিরহাদের উপস্থিতি তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে যে বিভাজন স্পষ্ট হয়েছে, সেই যুযুধান দুই শিবিরকে মিলিয়ে দিল শুভেন্দুর বৈঠক। ফিরহাদ, কুণাল, নয়নার মতো নেতাদের মঙ্গলবার পর্যন্ত মমতার পাশে থাকতে দেখা গিয়েছে। বুধবার নবান্নে তাদের উপস্থিতির তাই আলাদা তাৎপর্য রয়েছে। এর আগে কল্যাণীতে, নদিয়া, উত্তর 24 পরগনা ও হুগলি জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন কাকলি। দলের বিরুদ্ধে তিনিও মুখ খুলেছিলেন। সেই পথেই ফিরহাদ, কুণাল, নয়নারা হাঁটলেন বলে মনে করা হচ্ছে। বৈঠকে ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব। ভোটে ভরাডুবির পর মঙ্গলবার প্রথম বড় রাজনৈতিক কর্মসূচিতে পথে নেমেছিলেন মমতা। ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসেছিলেন তিনি। সেখানে ফিরহাদ, নয়না, অশোকেরা ছিলেন, কুণালও গিয়েছিলেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ফিরে যান। মমতার এই কর্মসূচিতে তৃণমূলের হাতে গোনা কয়েকজন নেতাকেই দেখা গিয়েছিল। অন্যদিকে গত শনিবার দলের ভোট পরবর্তী হিংসায় নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে আক্রান্ত হন অভিষেক। তারপর তাকে আর বাইরের বিরুদ্ধে দেখা যায়নি। বুধবার তৃণমূলের বিদ্রোহীরা ঋতব্রতকে বিরোধী দলনেতা করতে চেয়ে যখন বিধানসভায়, তখন তৃণমূলের সমস্ত কমিটি ভেঙে দিয়ে দলের তরফে সমাজ মাধ্যমে পোস্ট করা হলো। বলা হয়, কাজের মূল্যায়নের ভিত্তিতে নতুন কমিটি তৈরি করা হবে। ফলে তৃণমূলে ভাঙন আরও স্পষ্ট হয়ে উঠেছে। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল। জানান, মুখ্যমন্ত্রীর কাছে তারা বেশ কিছু প্রস্তাব রেখেছেন। হকার উচ্ছেদের বিষয়ে রাজ্য সরকারকে আগ্রহ নমনীয় হওয়ার অনুরোধ করা হয়েছে। স্থানীয় বিধায়কদের সঙ্গে কথা বলে কিভাবে হকারদের সরানো যায় সে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে। এছাড়া ভোট পরবর্তী সময়ে রাজনৈতিক কারণে তৃণমূল কর্মীদের হেনস্থার বিষয়টিও শুভেন্দুদের দেখতে বলেছেন কুণালেরা। বেলেঘাটার বিধায়ক জানান, মুখ্যমন্ত্রী পুলিশের সঙ্গে কথা বলেছেন এবং তাদের ইতিবাচক আশ্বাস দিয়েছেন। শ্লীলতাহানি, মহিলাকে মারধর, বাড়ি দখলের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। বাড়ি দখলের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। বুধবার দুপুরে সল্টলেক থেকে প্রথমে তাকে আটক করে বিধাননগর উত্তর থানার পুলিশ, পরে গ্রেপ্তার করা হয়। মহিলাকে মারধর, শ্লীলতাহানি, বাড়ি দখল সহ একাধিক মামলায় গ্রেপ্তার ওই নেতা। তার বিরুদ্ধে 14 বছর ধরে বাড়ি দখল করে রাখার অভিযোগ ছিল। এদিন দুপুরে জয়প্রকাশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। পুলিশ এসে জয়প্রকাশকে আটক করে, পরে তাকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, এদিনই সুদীপ গোপল্লে, শচীন সিংয়ের পর কলকাতা পৌরসভার আরও এক কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ। তোলাবাজির অভিযোগে মঙ্গলবার রাতে কলকাতা পৌরসভার 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরকে গ্রেপ্তার করেছে গড়ফা থানার পুলিশ। মঙ্গলবার রাত 12টা নাগাদ গ্রেপ্তার করা হয় অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানাকে।
পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই অরিজিৎ দাস ঠাকুরকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে আজ আলিপুর আদালতে তোলা হবে। এর আগে তোলাবাজি সহ একাধিক অভিযোগে কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। গতকালই 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিংকেও পুলিশ গ্রেপ্তার করে। তোলাবাজির অভিযোগে এই তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করে নারকেলডাঙ্গা থানা। অরিজিৎ দাস ঠাকুরের গ্রেপ্তারের ফলে গত কয়েকদিনের মধ্যে কলকাতা পুরসভার 3 জন তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হলেন। 21 ভোট পরবর্তী অশান্তির দুটো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পৌর নিগমের 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিংকে। নারকেলডাঙ্গা থানায় দুটো মামলা রুজু হয়েছিল। 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সংগঠিত ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে নারকেলডাঙ্গা থানার পুলিশ মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ। নবান্নের পর হাতছাড়া হলো কলকাতা পুরসভাও। সব খুইয়ে ক্ষমতাশূন্য তৃণমূল। নবান্ন হাতছাড়া হওয়ার 1 মাসের মধ্যে এবার হাতের বাইরে চলে গেল কলকাতা পুরসভার দায়িত্ব। সূত্রের খবর, বুধবার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম। ইস্তফা দেওয়ার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুমতি চেয়েছিলেন তিনি। সেই মোতাবেক ফিরহাদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে তিনি নিজে এখনও কোনো মন্তব্য করেননি। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকে প্রশাসনিক বৈঠকে যোগদান তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক। তাদের মধ্যে ছিলেন কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম। জানা যাচ্ছে সেখান থেকে ফিরেই মেয়র পদ থেকে ইস্তফা দেন তিনি। কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 অনুযায়ী মেয়র চেয়ারপারসন মালা রায়ের কাছে তার পদত্যাগপত্র জমা দেবেন। তবে যদি তিনি অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে পুর কমিশনার স্মিতা পাণ্ডের কাছে ওই ইস্তফাপত্র দিতে পারবেন তিনি। তৃণমূল জমানায় পুর ও নগর উন্নয়ন মন্ত্রী থাকাকালীন 2018 সালের নভেম্বরে কলকাতার মেয়র হন ফিরহাদ। তিনিই ছিলেন কেএমসির প্রথম মুসলমান মেয়র। এরপর ফের 2021 সালে তাকেই দ্বিতীয়বার মেয়রের আসনে বসানো হয়। এমতাবস্থায় প্রায় 8 বছর মন্ত্রিত্ব এবং মেয়র পদ সমানতালে সামলানোর পর বুধবার আচমকা ইস্তফা দিলেন ফিরহাদ। বিদ্রোহীদের বয়ানে সভানেত্রী মমতাই বিধানসভায় ঋতব্রতকে দলনেতা চেয়ে স্পিকারকে চিঠি দিলেন তৃণমূলের 58 বিধায়ক। সেই কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকে তৃণমূলে ফাটল চওড়া হতে শুরু করে। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে বর্ষিয়ান তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবের চিঠিকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিলেন বিদ্রোহী তৃণমূল বিধায়কেরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে চেয়ে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিলেন তৃণমূলের বিদ্রোহীরা। ঋতব্রত ছাড়া ওই চিঠিতে 58 জন বিধায়কের সই রয়েছে। সেখানে শুধু বিরোধী দলনেতা নন, পশ্চিমবঙ্গ বিধানসভায় কারা তৃণমূলের উপদলনেতা হবেন তাও উল্লেখ করা হয়েছে। সন্দীপন সাহা, জাভেদ খান, সাবিনা ইয়াসমিন এবং শিউলি সাহার নাম উপদলনেতা হিসেবে প্রস্তাব করা হয়েছে। মুখ্য সচেতক হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়েছে আখরুজ্জামানের নাম। সেই চিঠি গ্রহণ করেছেন স্পিকার। উল্লেখ্য, তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের জমা দেওয়া সেই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সভানেত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। সই কাণ্ড নিয়ে চাপানোতরের মধ্যে জল্পনা জোরালো হতে থাকে। তৃণমূল কি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে? শুধু তাই নয়, বিরোধী দলনেতা কাকে করা হবে তা নিয়ে টানাপোড়েন শুরু হয়ে যায় তৃণমূলের অন্দরে। ঋতব্রত সন্দীপনকে আগেই বহিষ্কার করে তৃণমূল। তারপর থেকেই তৃণমূলের অন্দরে ভাঙন জোরালো হতে থাকে। একে একে অনেক বিধায়কই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন। বাড়তে থাকে তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের সংখ্যা। কোন দিকে পাল্লা ভারী তা নিয়ে টানাপোড়েন শুরু হয় তৃণমূলের অন্দরে। অনেকে আবার দাবি করেন বিদ্রোহীরা নতুন তৃণমূল। প্রশ্ন উঠতে শুরু করে, আদৌ মমতার হাতে থাকবে তৃণমূলের প্রতীক নাকি বিদ্রোহীদের কাছে যাবে? সেই জল্পনা কল্পনার মধ্যেই মঙ্গলবার আবার শোভনদেবকে অবিলম্বে বিরোধী দলনেতার মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে বিধানসভার স্পিকারকে চিঠি পাঠান অভিষেক। স্পিকার কলকাতায় নেই বলে সেই চিঠি অবশ্য বিধানসভায় গ্রহণ করা হয়নি। বুধবার বিধানসভায় আসেন স্পিকার, আর তারপরেই স্পিকারের ঘরে গিয়ে তার সঙ্গে দেখা করেন ঋতব্রতের নেতৃত্বে কয়েকজন তৃণমূল বিধায়ক। 58 জন বিধায়কের স্বাক্ষর সম্বলিত চিঠি জমা দেন তারা। সেই চিঠি স্পিকার গ্রহণ করেন। তবে মঙ্গলবার কুণাল ঘোষ এবং অসীমা পাত্রকে দিয়ে পাঠানো অভিষেকের চিঠি গ্রহণ করেননি স্পিকার। বিদ্রোহী বিধায়কদের দেওয়া চিঠি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি স্পিকার। সূত্রের খবর, ওই বিধায়কদের বিকেল 4টে পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন তিনি। এই সময়ের মধ্যে ওই চিঠিতে করা বিধায়কদের স্বাক্ষর খতিয়ে দেখা হবে। তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের চিঠিতে মমতাকে সভানেত্রী হিসেবে উল্লেখ করা নিয়ে নতুন জল্পনা তৈরি হয়। যদিও বাগনানের বিধায়ক অরুণাভ সেন বলেন, আমি আজও মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে মানি, কিন্তু কোনো দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানিনি, মানবো না, মানতে পারবো না। 6 তারিখের বৈঠকে অভিষেককে যখন অভিবাদন জানাতে দাঁড়াতে বলা হয়েছিল সেই সময় একমাত্র আমি উঠে দাঁড়াইনি। তারপরেই জানান তারা বিরোধী দলনেতা নির্বাচিত করে স্পিকারকে চিঠি দিয়েছেন। অভিষেকের বাড়িতে অবৈধ অংশ কোনটি 7 দিনে দিতে হবে রিপোর্ট। হাইকোর্ট নির্দেশ দিল কলকাতা পুরসভাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অংশ কোথায় কোথায় বিচ্যুতি, সম্পত্তির মোট অংশে কোথায় বিচ্যুতি রয়েছে, কলকাতা পুরসভাকে তা 7 দিনের মধ্যে জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি অবৈধ অংশ কোথায় তা নিয়ে
তা নথি দিয়ে 7 দিনের মধ্যে জানাতে হবে পুরসভাকে। বুধবার এমনই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি স্মিতা দাস দে। এর পাশাপাশি বিচারপতির নির্দেশ, বাড়িটিতে অবৈধ অংশ আছে কিনা, থাকলেও কতটা, তা জেনে 2 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে সম্পত্তির মালিকদের। 4 সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে হাইকোর্টে। কলকাতার 29C হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি বৈধভাবে নির্মিত এই দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার নোটিশ খারিজের আর্জি জানিয়ে মামলা করেন বন্দ্যোপাধ্যায় দম্পতি। তাদের বক্তব্য, বৈধভাবে নির্মিত বাড়িতে বেআইনি নির্মাণ নিয়ে নোটিশ দিয়েছে পুরসভা। বুধবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি হয়। সম্প্রতি কলকাতা পুরসভা থেকে অভিষেকের একাধিক ঠিকানায় নোটিশ গিয়েছে। শনিবার কালীঘাট রোডের বাড়ি থেকে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়েছিলেন অভিষেক। বাড়ির বেআইনি অংশ ভাঙা নিয়ে পুরসভার নোটিশ সম্পর্কে তিনি বলেন, পুরসভাকে জিজ্ঞেস করুন, নোটিশ যারা দিয়েছে তারা বেছে বেছে মিডিয়ার কাছে এগুলো লিক করছে। একটা নোটিশ লাগিয়ে চলে গেলাম যে এই অংশটা অবৈধ। অভিষেক জানান, তার কাছে ভিডিও রয়েছে, নোটিশে লেখা রয়েছে এনক্লোজ প্লিজ ফাইল্ড ব্রিফ অফ ডিভিয়েশন। সেখানে আমার ডিভিয়েশন কোন অংশে, কি ব্রিফ, তার অ্যাটাচমেন্ট কোথায়, সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হবে। লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। তারপরেই আদালতে যান অভিষেকের বাবা মা। অন্যদিকে সপ্তাহখানেক আগে কলকাতা পুরসভার কাছে 10 দিন সময় চেয়েছিল অভিষেকের সংস্থা লিভস অ্যান্ড বাউন্ডস। পুরসভার বিল্ডিং বিভাগকে একটি চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে আবেদন করা হয়েছে যেসব সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কলকাতা পুরসভা তাদের কাছে জানতে চেয়েছে তা তারা জানাতে প্রস্তুত, কিন্তু এক্ষেত্রে তাদের কিছুটা সময় দেওয়া হোক। পর্যাপ্ত সময় পেলেই তারা যাবতীয় তথ্য কলকাতা পুরসভার হাতে তুলে দেবে। উল্লেখ্য, অভিষেকের সংস্থাকে সম্প্রতি পুরসভা একাধিক নোটিশ পাঠিয়েছে। মূলত কলকাতার কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডে থাকা তার এবং তার সংস্থার নামে থাকা সম্পত্তি নিয়ে এই পদক্ষেপ করা হয়। পুরসভা সূত্রে জানানো হয়, কলকাতা পুরসভার 401 ধারায় নোটিশ পাঠিয়ে সংশ্লিষ্ট বাড়িগুলির অনুমোদিত বিল্ডিং প্ল্যান, নির্মাণ সংক্রান্ত নথি এবং অতিরিক্ত নির্মাণের অনুমতির কাগজ জমা দিতে বলা হয়েছে। অভিযোগ, কিছু ক্ষেত্রে অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রথম দিকে 2টি বাড়ি নিয়ে নোটিশের খবর প্রকাশ্যে এলেও পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয় মোট 17টি সম্পত্তিতে নোটিশ পাঠানো হয়েছে। এর মধ্যে অভিষেকের আত্মীয়দের নামে থাকা কিছু সম্পত্তি রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে অভিষেক বলেছিলেন, বাড়ির কোন অংশ অবৈধ সেটা নির্দিষ্ট করে বলা হোক, তারপর উত্তর দেব। কলকাতা পুলিশের 4000 কনস্টেবল নিয়োগ, পুজোর আগেই চাকরির বিরাট সুযোগ। আর কি ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগে আরও বাড়ছে পুলিশ ফোর্স। কলকাতা পুলিশে আরও 4000 কনস্টেবল নেওয়া হবে। বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী, পুলিশের আধুনিকীকরণের জন্য অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে জল্পনা বাড়িয়ে হাজির হলেন কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল বিধায়ক। এদিনই আড়াআড়িভাবে তৃণমূলে ভাঙন ধরেছে। বিধানসভায় অধ্যক্ষকে চিঠি দিয়েছে বিক্ষুব্ধ গোষ্ঠী, কিন্তু বিক্ষুব্ধ গোষ্ঠীতে নেই এমন তৃণমূল বিধায়করাও এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় যোগ দিয়েছেন। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, গতকাল হাতে গোনা যে কয়েকজন তৃণমূল বিধায়ককে ধর্মতলার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল, তাদের মধ্যে ছিলেন কুণাল, ফিরহাদ এবং নয়না। 24 ঘন্টার মধ্যেই সেই 3 বিধায়কও নবান্নের বৈঠকে হাজির হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। এছাড়াও নবান্নে হাজির হয়েছেন বজবজের প্রবীণ তৃণমূল বিধায়ক অশোক দেবও। যেহেতু এদিন নবান্নে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলার প্রশাসনিক বৈঠক ছিল, তাই এলাকার বিধায়ক হিসেবেই ওই বৈঠকে গিয়েছেন কুণাল, ফিরহাদ এবং নয়না। কুণাল বেলেঘাটা কেন্দ্রের বিধায়ক, ফিরহাদ হাকিম কলকাতা বন্দরের বিধায়ক, তিনি আবার কলকাতা পুরসভার মেয়রও। নয়না বন্দ্যোপাধ্যায় এন্টালির বিধায়ক। সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সোমবার। সেখানেই বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুখবর দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। 22 তারিখের বাজেটে মহার্ঘ ভাতা নিয়ে সুখবর থাকার ইঙ্গিত দেন শুভেন্দু অধিকারী। প্রায় 1 ঘন্টা 40 মিনিট ধরে সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে ডিএ মামলার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বার্তা, কোনো সংঘাতে যাব না, আদালত যা নির্দেশ দেবে তা মেনে চলা হবে। ধর্মতলার স্ত্রী ফেরাতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন শ্রমিকের। হকার উচ্ছেদ নিয়ে দ্বিমত বিজেপির অন্তরে। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা, তাই এই জায়গাটিকে সুন্দর রাখার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মঙ্গলবার দিল্লিতে তিনি বলেছেন, ধর্মতলার স্ত্রী ফেরানোর জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব। তার বক্তব্য তাৎপর্যপূর্ণ। রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ নিয়ে বিতর্ক চলছে, তার মধ্যেই রাজ্য বিজেপি সভাপতির এখনো মন্তব্য যে ধর্মতলার স্ত্রী ফেরানোর সঙ্গে হকারদের বিষয়টি জড়িয়ে রয়েছে, তাতে নতুন মাত্রা যোগ করল। আবার দলের আরেক অংশের তরফে রেল কর্তৃপক্ষের কাছে হকার উচ্ছেদের বিষয়টি মানবিকভাবে বিবেচনার জন্য অনুরোধ করা হয়েছে। সেই অনুরোধে কয়েকটি রেল স্টেশনে কাজ হয়েছে বলেই সূত্রের খবর। বিজেপির দাবি, ধর্মতলায় বহু প্রাচীন ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে পড়ছে, কারণ তাদের সামনের অংশ দখল করে
অনিয়ন্ত্রিতভাবে ব্যবসা চলছে। সঙ্গে আরও অভিযোগ, তৃণমূল আমলে তোলাবাজি ও সিন্ডিকেট রাজ্যের জেরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই ধর্মতলা শহর রেল স্টেশন সংলগ্ন এলাকা দ্রুত দখলমুক্ত করে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা প্রয়োজন। তবে হকারদের স্বার্থকেও গুরুত্ব দেওয়ার কথা বলেছে বিজেপি। সূত্রের খবর, হকার উচ্ছেদ নিয়ে বিজেপির অন্দরের দ্বিমত রয়েছে। তাই কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন ও সহায়তার ব্যবস্থা করার দাবিও উঠেছে দলের অন্দর থেকেই। দলের পক্ষ থেকে ভবিষ্যতে পরিচয়পত্র প্রদান সহ অন্যান্য সহযোগিতার ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আবার বিজেপির একাংশের দাবি, রেলের জমি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে ব্যবসা চলেছে। এ নিয়ে রেল কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও স্থানীয় প্রশাসন, পুলিশ ও পুরসভার সহযোগিতা না পাওয়ায় কার্যকর পদক্ষেপ করা সম্ভব হয়নি। তবে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গঠনের পর রেলের জমি থেকে অবৈধ দখল সরানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি সারা দেশেই একই ধরনের উচ্ছেদ অভিযান চলছে এবং বহু অমৃত স্টেশনেও এই পদক্ষেপ করা হয়েছে বলে যুক্তি দেওয়া হচ্ছে।